হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যেমন তোমাদের আমি বলেছিলাম যে সায়েন্স বিটাতে এবার থেকে তোমাদের নিট বা জেই মেন্সের জন্য যে ক্লাস শুরু হবে, তো আজকে তার প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। সেটা হচ্ছে কি, নিট বা জেই মেন্স বা জেই ক্র্যাক করার মূল মন্ত্রটা কি। এই দুটো মাত্র সূত্র আছে, এই দুটো সূত্র যদি তুমি ফলো করো বা এই শর্তগুলো যদি মেনে চলো, প্রথমবারই ফার্স্ট চান্সে তুমি নিট ক্র্যাক করতে পারবে বা যেই মেন্সগুলো ক্র্যাক করতে পারবে, খুবই সহজে ক্র্যাক করতে পারবে। দুটো মন্ত্র কি, প্রথম হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পুরো ভালো করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। কনসেপ্ট যখনই হয়ে যাবে তারপরেই তোমাকে করতে হবে প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে হবে। যা মানে এই রিলেটেড যত কোশ্চেন পাবে সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। শুধু তুমি কনসেপ্ট ক্লিয়ার করলে তারপর প্র্যাকটিস করলে না, যাতে তুমি ক্র্যাক করতে পারবে না। আবার তুমি প্র্যাকটিস করছো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই, তাতেও কিন্তু সমস্যা হয়ে যাবে, ওই কোশ্চেন ছাড়া তুমি অন্য কোশ্চেন পারবে না। সেই জন্য যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য তুমি যদি ক্র্যাক করতে ফার্স্ট চান্সেসে ক্র্যাক করতে চাও, তোমাকে অবশ্যই এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। সে যে ক্লিয়ার কনসেপ্ট, আর সবথেকে বেস্ট হবে তোমার মাতৃভাষায়। তুমি যেই ভাষায় বোঝো সেই ভাষা, তুমি অন্যান্য ভাষাও ভালো বলতে পারো, কিন্তু নিজের ভাষাতে বুঝলে যে ফিলিংসটা, যত ভালোভাবে তুমি যে বুঝতে পারবে, এই জিনিসটা কিন্তু আসবে না। সেই জন্য বাংলাতে যেই জন্য এবং নিটের জন্য ক্লাস শুরু হবে। তোমাদের বলেছিলাম কি কি বই থেকে ক্লাস করাবো, তবুও বলেছি এনসিইআরটি পুরো থরলি তোমাদের বোঝানো হবে। এনসিইআরটি শুধু পড়ে অনেক জনের সমস্যা হয় যে বুঝতে পারে না কীভাবে হচ্ছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার দেওয়া হবে এনসিইআরটি থেকে। এবং বিভিন্ন তারপরে যখন কনসেপ্ট ক্লিয়ার করানো হবে, তারপরেই এই কনসেপ্টের উপরে প্রত্যেক ইয়ারে, এর আগে প্রিভিয়াস ইয়ারেতে কেমন কি কোশ্চেন এসেছিলো, তার অ্যান্সারটা কী হবে, কীভাবে সমাধান হবে, প্রত্যেকটা তোমাদের এইভাবে করে দেওয়া হবে। তারপর যখনই কোনো চ্যাপ্টার শেষ হবে তার উপরে মক টেস্ট নিয়ে হবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। ওকে, সম্পূর্ণ ফ্রিতে। সেই জন্য তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি, সবাই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। কারণ এখানে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে তোমাদের ক্লাস দেওয়ার। তো আমি ফার্স্ট থেকে শুরু করব, যেইভাবে যা পড়ছো। এখানে আরেকটা সুবিধা আছে কি, যারা এইচএসের জন্য বিশেষ করে ক্লাস 11 বা 12-এর জন্য পড়ছো, তারা একই সঙ্গে অনেকজন আমাকে কমেন্টে কোশ্চেন করে যে স্যার, আমি যদি এখন তো 11-এ পড়ছি, কীভাবে আমি নিটের জন্য বা যেই জন্য পড়বো, তো একসঙ্গে করা যাবে? আমি বলছি এমনভাবে আমি চেষ্টা করব পড়ানোর, যাতে করে 11-12টাও পুরো এখান থেকে হয়ে যাবে, প্লাস তুমি নিট বা যেই জন্য করতে পারো। তাছাড়া আমি মানে নর্মাল 11-12-এর জন্য আলাদা করে ক্লাস দিই, সেইগুলো তুমি ফলো করতে পারো। আমি মোটা কথা তোমাদের বলে দেবো যে কীভাবে ফলো করবে। সেই জন্য প্রত্যেকটা ভিডিও ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং সেখানে যা ইনস্ট্রাকশন আমি দেবো, যেইভাবে বলবো সেইগুলো ফলো করবে আর নোট ডাউন করবে, তাহলে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, তো আসলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছি, মানে একটা 11 চ্যাপ্টার থেকে হবে, একটা 12 চ্যাপ্টার থেকে হবে। তো 2021-এর যে নিউ সিলেবাস, অনেক সিলেবাসের কথা জিজ্ঞেস করে, 2021-এর যে নিউ সিলেবাসটা এখনও আসেনি এখনও পর্যন্ত। সেই জন্য 2021-এর নিউ সিলেবাস আসলেই নিট বা যেই সম্পর্কে বা AIPMT হোক বা AIEEE হোক, এই সম্পর্কে যখনই কোনো নতুন আপডেট আসবে বা কোনো সিলেবাসের পরিবর্তন আসবে বা চেঞ্জ নতুন আসবে বা পুরনো কোনো সিলেবাসে বাদ দিয়ে আছে কিনা, সমস্ত বিষয়ে এখান থেকেই সব তোমরা জানতে পেরে যাবে। সেই জন্য ভালো করে চ্যানেলটাকে ফলো করার চেষ্টা করবে। ওকে, তো আমরা একদম বেসিক্যালি আজকে 11-এর ক্লাসটা একটা চ্যাপ্টার শুরু করছি, নেক্সট আর একটা 12 শুরু করবে। এইভাবে ব্যালেন্স করে দুটোকে আমরা এইভাবে কম্পেয়ার করে চলতে থাকবো। ওকে, তার প্রথমে একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা আজ স্টার্ট করবো, সেখানটা দেখানো কী আছে, এটা চ্যাপ্টারটার নাম কি, চ্যাপ্টার 1 ইউনিটস, ডাইমেনশন অ্যান্ড এরর অ্যানালিসিস। খুবই সহজ আছে। আমি এটা চেষ্টা করব তোমাদের যে এনসিইআরটি থেকে যা দিয়েছে ওখান থেকে ক্লিয়ার করা। ডিসি পান্ডে আছে, তার উপরে আরও বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার থিওরি আছে, এবং তোমাদের বাংলা যে কনসেপ্টের কিছু এক্সট্রা যদি থাকলে বাংলা বইয়ে, সেখান থেকে নিয়ে টোটাল একটা কম্প্যাক্ট একটা ভালো মানে থিওরি দেওয়ার চেষ্টা করব। সেইখান থিওরি যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব এই থিওরির উপরে কী কী প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে সেইগুলো একটু সলিউশন করে দেওয়া বা প্র্যাকটিস করে দেওয়া। ওকে, তাহলে আমরা প্রথমে এই চ্যাপ্টারটা আলোচনা করব। তো দেখে নাও, তাহলে আমরা ইউনিটস অ্যান্ড ডাইমেনশন একদম পাতি ভাষায়, যেই ভাষা তুমি ভালোভাবে বুঝতে পারো সেই ভাষায়, কিন্তু বোর্ড ওয়ার্কিং করার সময় আমি একটু ইংলিশে লিখবো, কারণ এইগুলো তোমাকে অভ্যস্ত হতে হবে এগুলো জিনিসটা। ওকে, তাহলে দেখে নাও ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। প্রথম আমরা ইউনিটস কি জানবো, ইউনিটস বা একক। ওকে, ইউনিটস বা একক এই জিনিসটা কি, তাহলে আমরা এটা ক্লাস 9 থেকে বলা যেতে পারে যে এগুলো পড়ানো হয়ে গেছে এগুলো সব।
তবুও একটা আমরা আলোচনা করে নিই হালকা করে, যে কোনো রাশিকে বা কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে গেলে কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাসীয়, এই যে রিপ্রেজেন্ট করতে বা বলতে গেলে যে সিস্টেমটা লাগে, যেটা আমরা মানে যার দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারি, সেটাকেই একক বলে। যেমন লিটার, ওকে, লিটার আছে, কেজি আছে, মিটার আছে। তাহলে লিটার দ্বারা আমরা যখনই কেউ লিটার বলবে তখনই বল সেটা একটা তরল জাতীয় পদার্থ, যখনই কেউ কেজি বলবে তখনই আমরা সহজেই বুঝতে পারবো যে এটা একটা কঠিন জাতীয় পদার্থ। আর যখনই বললে মোলস বা আরও কিছু আছে মানে সেগুলো যখন বলবে তখন দেখবো গ্যাসীয় বা অন্য। মিটার যখন বলবে তখন বলবো একটা দৈর্ঘ্য কাপড় টাইপের আছে যার দৈর্ঘ্য মাপতে হবে বা কোনো একটা রড আছে। তাহলে এই যে যার দ্বারা দেখো না লিটার, কেজি, মিটার বা টাইম, সেকেন্ড, তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি কি অ্যাকচুয়ালি জিনিসটা প্রপারলি কী, সেই জিনিস সম্পর্কে আমরা বুঝতে পারছি। তা যার দ্বারাই ডিফারেন্স করা যায়, জাস্ট একটা জিনিস আমরা ব্যবহার করব তাকে সেটা বললেই আমি বুঝতে পারবো যে এটা কঠিন হবে না, তরল হবে না, একটা দণ্ড হবে। তা সেটাকে আমরা বলবো একক বা ইউনিটস। এবার এই ইউনিটসের দুটো ভাগ আছে। ইউনিটস দুই প্রকার আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস, আর একটা হচ্ছে কি ডিরাইভ ইউনিট, ডিরাইভড ইউনিটস। ওকে, বাংলা এটা কি বলে? এটা হচ্ছে মৌলিক একক, এটা হচ্ছে লব্ধ একক। বাংলাও পাশে লিখে রাখি যাতে করে তোমার সুবিধা হয়ে যায়। মৌলিক একক আর এটা হচ্ছে কি লব্ধ একক। ওকে, লব্ধ একক। তাহলে মৌলিক একক কি? যে সমস্ত একক মানে অন্যান্য এককের উপর ডিপেন্ড করে না, প্রায় স্বাধীন, নিজে থেকেই গঠিত। যেমন হচ্ছে মিটার, যে কোনো দৈর্ঘ্য মিটার, আমরা মিটার দ্বারা রিপ্রেজেন্ট করি দৈর্ঘ্য কে বা একে। তাহলে এই ইউনিটটা অন্য কোনো ইউনিটের উপর ডিপেন্ড করে না, নিজে স্বাধীন। তা যে সমস্ত ইউনিটস অন্য কোনো ইউনিটসের উপর ডিপেন্ড করে না সেই সমস্ত এককগুলোকে বলা হয় কি ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক একক। কটা মৌলিক একক আছে সেটা আমরা দেখে নিই, লিখে নিই। টোটাল ফান্ডামেন্টাল ইউনিটস কটা আছে? 7টি। টোটাল 7টা ফান্ডামেন্টাল ইউনিটস আছে বা মৌলিক একক আছে। ওকে, তাহলে ফান্ডামেন্টাল ইউনিটস কি বললাম? যে সমস্ত একক অন্যান্য এককের উপর নির্ভর করে না সেই সমস্ত একককে বলা হয় কি হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। যেমন মিটার, সেকেন্ড, কেজি, এইগুলো নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট, মানে নিজের উপর ডিপেন্ড করে, অন্য কারোর উপর ডিপেন্ড করে না। তাহলে এই সমস্ত একককে বলা হয় কি ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক একক। টোটাল ফান্ডামেন্টাল ইউনিটস কটা আছে? ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে টোটাল 7টা। ওকে, কি কি সেগুলো আমরা পরে আলোচনা করছি। তারপর হচ্ছে কি ডিরাইভড ইউনিটস বা লব্ধ একক। যে সমস্ত রাশির একক অন্যান্য এককের উপর ডিপেন্ড করে সেই সমস্ত একককে বলা হয়, সেই সমস্ত রাশির একককে বলা হয় কি লব্ধ একক বা ডিরাইভড ইউনিট, মানে অন্য কারোর উপর ধার করে গঠিত হয়েছে। যেমন কি ভেলোসিটি ধরতে পারি, ভেলোসিটি একক কি মিটার পার সেকেন্ড। দেখুন মিটার কার একক ছিল? লেন্থের বা দৈর্ঘ্যের। ওকে, আর এটা টাইমের। তাহলে টাইম একক সেকেন্ড আর লেন্থের একক হচ্ছে মিটার। তা সেখান থেকে দেখা দুটোর উপর ডিপেন্ড করে ভেলোসিটি তৈরি হলো। তাহলে ভেলোসিটি হচ্ছে কি লব্ধ একক, কারণ দুটোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বেসিক আমরা জানি কি এম হচ্ছে কি, এমটা আমরা কেজি বলতে মানে ওয়েট বা মাস, ভরের একক হচ্ছে কি কেজি পার গ্রাম, কেজি বা গ্রাম। নেক্সট হচ্ছে কি লেন্থ, মিটার বা সেন্টিমিটার। আর টাইম হচ্ছে কি সেকেন্ড। ম্যাক্সিমাম একক এই সমস্ত এককের উপর ডিপেন্ড করে, যে সমস্ত লব্ধ একক বা ড্রাইভ ইউনিটস আছে সেগুলো সবই এর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এইগুলোকে আলাদা করতে পারলাম যে ইউনিটস বা একক দুই প্রকার, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস আর হচ্ছে ড্রাইভড ইউনিট। মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক একক কি কেজি, মিটার, সেকেন্ড, এগুলো টেম্পারেচার, ওকে, এগুলো হতে পারে। আর লব্ধ একক বা ড্রাইভ ইউনিটস কি ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ওকে, ফোর্স, আরও আছে মোমেন্টাম, এগুলো সবই হচ্ছে কি ড্রাইভ ইউনিটস বা লব্ধ একক।
টোটাল যে ফান্ডামেন্টাল ইউনিটস আছে, টোটাল ফান্ডামেন্টাল 7টি আছে। কি কি সেইগুলো আমাদের জানতে হবে। তো এখানে একটা আমরা লিস্ট করে ফেলি। ফান্ডামেন্টাল ইউনিটস প্রথম হচ্ছে কি মাস, যার ইউনিট হচ্ছে কি কেজি। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে কি লেন্থ, তার ইউনিট কি মিটার। আমি এসআই সিস্টেমে সবই লিখছি। ওকে, 3 নম্বর হচ্ছে কি টাইম, যার ইউনিট কি সেকেন্ড। 4 নম্বর কি আমরা বলতে থার্মোডাইনামিক্স টেম্পারেচার, এখানে টেম্পারেচার বলতে পারি, টেম্পারেচার। সেটাকে আমরা কেলভিন বলতে পারি, কেলভিন বা সেলসিয়াস যা আছে। 5 নম্বর হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট এটাকে অ্যাম্পিয়ার বলতে পারি। 6 হচ্ছে কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ওকে, সেটা কি মোল। ওকে, মোল। 7 নম্বরটা কি হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, সেটা হচ্ছে কি ক্যান্ডেলা, ক্যান্ডেলা বা সিডি, এটাকে সিডি দ্বারা প্রকাশ করা। ওকে, ক্যান্ডেলা বা সিডি, সিডি দ্বারা প্রকাশ করা। তাহলে এই 7টা হচ্ছে টোটাল মৌলিক হচ্ছে কি একক। তাহলে এখানে কি মাস বা ভর, লেন্থ বা দৈর্ঘ্য, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে, আর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, যার একক হচ্ছে ক্যান্ডেলা। তাহলে এইগুলো হচ্ছে মৌলিক একক। তো নেক্সট এবারে আমরা যে এককের যে সিস্টেম আছে, কত রকম পদ্ধতিতে একক আছে সেগুলো দেখব। ওকে, সিস্টেম অফ ইউনিট। অফ ইউনিটস। ওকে, তো নর্মালি আমরা জানি সিস্টেম অফ ইউনিটস কী কী আছে, সিজিএস, দ্বিতীয় নম্বর কি আছে কি এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, আর একটা আছে কি এমকেএস। 3 রকম সিস্টেম আছে একক। সিজিএস হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস মিটার কেজি সেকেন্ড। এটা হচ্ছে একক। তাহলে এই 3টে সিস্টেমে টোটাল করা হয়। তো ইন্টারন্যাশনাল যে সিস্টেম আছে, সেই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বলা যায়, সেই সিস্টেম সেটাকে বলা হয় এসআই ইউনিটস। ওকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম এসআই ইউনিট। এই এমকেএস ইউনিটটা কি এসআই বলা হয়। অ্যাকচুয়ালি এমকেএস ইউনিটে মিটার আমরা লেন্থকে কিসে কনভার্ট করি মিটারে, আর ওয়েটকে বা মাসকে কিসে কনভার্ট করি কেজিতে, আর সময়কে সেকেন্ডে। তাহলে এটা কি বলা হচ্ছে, এটাই হচ্ছে কি আলটিমেট এসআই সিস্টেম। তাহলে আমরা এককের 3টে পদ্ধতি আছে আমরা জানি, সিজিএস, এমকেএস এবং হচ্ছে এফপিএস। নর্মালি বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি সিজিএস ইউজ হয় আর এমকেএস ইউজ হয়। আর যে পরীক্ষার ক্ষেত্রে দেখবে ম্যাক্সিমাম যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এসআই ইউনিট বা এমকেএস ইউনিটস। তো এই এককগুলো একটু ভালো করে দেখে নেন। তাহলে এমকেএস আর এসআই ইউনিটস, তাছাড়া এইগুলো তোমরা জানো, এটাগুলো খুবই সহজ আছে। ওকে, তো নেক্সট আমি যেটা আলোচনা করছি যে লেন্থের দেখে নাও। লেন্থের হচ্ছে আবার আমরা যে লেন্থের ব্যাপারে যেটা একটু বলি, আমরা ইউনিটসটা একটু বলার পরে এরপরে কয়েকটা কোশ্চেন নেবো, যার এককগুলো আমরা বের করব। ওকে, তাহলে এখানে দেখে নাও যে লেন্থ আমরা সাধারণত বা আমরা যে কোনো দৈর্ঘ্য মাপি সেটা কী দেওয়া হয় মিটার দিয়ে, মিটার স্কেল দ্বারা। ঠিক আছে, লেন্থ মেজারমেন্ট। ওকে, লেন্থ মেজারমেন্ট। এবার লেন্থ বা দৈর্ঘ্য কত রকম আছে। একটা স্মল দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে এখানে দেখুন একটা রড আছে, এই রডের দৈর্ঘ্য বের করলাম, কোনো কাপড়ের দৈর্ঘ্য কোনো 1 মিটার 2 মিটার কাপড় নিলাম, বা কোনো একটা বাড়ির চারদিকে দৈর্ঘ্য নিলাম এত মিটার বা এত ফুট হয়েছে। কিন্তু যখন দূরত্বটা খুব লার্জ হয়ে যাবে, ওকে, সেক্ষেত্রে আমরা কেমন দৈর্ঘ্য নেব। তাহলে নর্মালি আমরা সাধারণ যে দৈর্ঘ্য মাপি সেটা কী রে মিটার স্কেল দ্বারা, মিটার স্কেল। ওকে, যার রেঞ্জটা একটু মনে রাখো, রেঞ্জ হচ্ছে কি 10⁻³ মিটার থেকে 10⁻² মিটার। তাহলে এই রেঞ্জের মতো আমরা মিটার স্কেল ইউজ করে আমরা মেজারমেন্ট করি। কিন্তু এবারে ভাবো যে বৃহৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে, যেমন ধরে নাও বিভিন্ন প্ল্যানেটের
ওকে, পৃথিবীর সঙ্গে সূর্য দৈর্ঘ্য কত, সূর্যের সঙ্গে বৃহস্পতি, শনির, পৃথিবীর সঙ্গে কোনো তারা দৈর্ঘ্য কত, এই যে বৃহৎ আকার দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য মেজারমেন্ট করার জন্য কী পদ্ধতি আমরা ইউজ করি সেটা আমাদের জানতে হবে একটু। তো নর্মালি তো আমরা এইগুলো বললাম তো মিটার স্কেল দ্বারা আমরা আমরা মেজারমেন্ট করি করি। সেক্ষেত্রে যখন বৃহৎ দৈর্ঘ্য হয়ে যাবে, ওকে, ফর লার্জ লেন্থ, ফর লার্জ লেন্থ মেজারমেন্ট, তাহলে এক্ষেত্রে আমরা যেই পদ্ধতি বা যেই মেথড ইউজ করি সেই মেথডকে বলা হচ্ছে কি প্যারালাক্স মেথড। ওকে, তাহলে বৃহৎ দৈর্ঘ্য মেজারমেন্ট করার জন্য আমরা যেই মেথড বা যেই পদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে প্যারালাক্স মেথড। এটা কেমন কি একটু বলে দিই, হালকা করে বলে দিই, তাহলে তোমরা একটা ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু প্যারালাক্স মেথড বললে হবে না, এটা জিনিসটাকে একটু বুঝতে হবে। তাহলে এই প্যারালাক্স মেথডটা কি সেটা আমাদের একটু ডিটেলসে আলোচনা করতে হবে, কারণ এই বিষয়টা না জানলে তো এই মেজারমেন্ট লার্জ ডিস্টেন্সে কীভাবে মেজারমেন্ট করে সেটা বুঝতে পারবো না। তাছাড়া এখানে কিছু ফর্মুলা আছে, এখান থেকে কোশ্চেনে কিছু হতে পারে। ওকে, তাহলে প্যারালাক্স মেথডটা কি, ধরো কোনো একটা বস্তু যদি কোনো একটা জায়গায় আছে, তো আমরা দেখবে সেই পজিশন সবসময় একই পজিশন দেখতে পাই না। বিশেষ করে দেখবে কোনো একটা দূরে কোনো একটা বস্তু বা কোনো জিনিস আছে, সেটাকে তুমি একটা চোখ বন্ধ করে দেখবে, সেখানে সেই বস্তুটা যেখানে দেখতে হবে অপর চোখ বন্ধ করে দেখবে, আগেরটা খুলে দিয়ে দেখবে যে বস্তুটা সেখান থেকে নেই, সেই জায়গাটা থেকে দূরে আছে। তাহলে এই যে পদ্ধতিতে মেজারমেন্ট করা হয় এটাকে বলা প্যারালাক্স মেথড। তো ডিটেলসটা একটু বুঝে নিয়ে ধরলাম। তাহলে এটা হচ্ছে আমার আর্থ। ওকে, এটা হচ্ছে আমার আর্থ, এটা হচ্ছে আমার সেই প্ল্যানেটটা। তো আর্থের এখান থেকে ধরলাম আমি এই বিন্দু থেকে কোনো একটা, আমি ধরলাম একটা বিন্দু আছে, এখান থেকে আমি এই বিন্দুর পজিশন মাপতে চাইছি। তাহলে এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম। ওকে, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে এ বিন্দুতে বের করতে চাইছি, এই বিন্দু থেকে এর দূরত্ব বের করতে চাইছি। আবার এখান থেকে ধরলাম এখান থেকে সামান্য সরলাম, এখানে আসলাম, তো এখানে গিয়ে আবার ওই বিন্দুর আমি দূরত্ব দেখতে চাইছি। তাহলে এটা বি বিন্দু। তাহলে এটাও ডি হবে, এটাও ডি হবে, কারণ কি একই ডিস্টেন্স, খুব কাছাকাছি, খুব যদি বেশি দূরত্ব না হয়। তাহলে এখানে একবার থেকে আমি এখান থেকে দূরত্ব দেখলাম কোথায় অবস্থিত আছে, এটা ধরলাম, এটা হচ্ছে এস ধরলাম। ওকে, এসটা হচ্ছে কি আমার যে প্ল্যানেটটা আছে, সেই প্ল্যানেট থেকে এ বিন্দু দূরত্ব ডি আর বি বিন্দু দূরত্ব ডি। তারপরে এখান থেকে কোনো অবজারভার যে অবজার্ভ করছে সে এখান থেকে এস বিন্দুটা যেখানে দেখলো, এখান থেকে সেখানে সেই দূরত্বেই দেখছে, একই দূরত্বেই দেখছে, কিন্তু শুধু এখান থেকে সে এখানে আসলে, কারণ কি যে প্যারালাক্স মেথড ইউজ করার জন্য, যে পজিশানটা বা দূরত্বটা ঠিক করার জন্য। তার ফলে কেন্দ্রে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, থিটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। ওকে, এখানে আমার থিটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। তাহলে এটা যদি আমার বৃত্তীয় চাপ হয়, তাহলে এই যে এটা যদি আমি ধরলাম এখানে বৃত্তীয় চাপ, এখান থেকে দূরত্বটা আমি ধরলাম কি বি। ওকে, এটা বি, যদি এটা বি হয়ে যায় তাহলে আমরা জানি বৃত্তীয় চাপ কী ছিল নর্মালি, যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের, যদি এটা এস বৃত্তীয় চাপ হয়, এটা থিটা হয়, এটা আর হয়, তাহলে এস ইকুয়াল টু আর থিটা। ওকে, তাহলে এখানে আমি বলতে পারি বি ইকুয়াল টু থিটা ডি, তাহলে বা থিটা ইকুয়াল টু বি বাই ডি, থিটা ইকুয়াল টু বি বাই ডি। বিটা কি এ আর বি বিন্দু দূরত্ব দেখে নাও, এ বি ইকুয়াল টু হচ্ছে আমার বি, আর এটাকে যদি আমি সি বিন্দু বলি বা এস বিন্দুটা, ওকে, এটাকে আমরা এস বিন্দু বলছি এটাকে, তাহলে বিএস বা এএস ইকুয়াল টু ডি। এবার দেখো কোন দূরত্বটা বেশি, এখান থেকে এই দূরত্বটা বেশি না এইখান থেকে এর দূরত্ব বেশি, মানে আমি বলতে চাইছি কি বিএস এএস বেশি দূরত্বে না এ বি দূরত্বে, তাহলে নিশ্চয়ই এ ডি মাচ গ্রেটার দ্যান বি। এখান থেকে এই দুটো গ্রহের মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা এর থেকে অনেক বেশি, তাই না, অনেক বেশি। তার ফলে বলতে পারি কি ডি মাচ গ্রেটার দ্যান বি। তাহলে আমি যদি করি বি বাই ডি মাচ লেস দ্যান 1, তাহলে অবশ্যই একের থেকে অনেক কম হবে। তার থিটার মানটা কি, থিটা হচ্ছে ভেরি স্মল। ওকে, ভেরি স্মল। তাহলে এখান থেকে যদি আমরা থিটাটা বের করতে পারি, তাহলে ডি ইকুয়াল টু বি বাই থিটা, তাহলে এগুলো যদি বের করতে পারি তাহলে এখান থেকে খুব সহজেই আমরা যে দুটো গ্রহের মধ্যে দূরত্বটা কত সহজে এটা বের করতে পারবো।
তাহলে এখান থেকে যদি এইরকম টাইপ প্রবলেম দেয় সেখানে থিটার মান বলে দেবে আর বি এর মানটা বলে দেবে। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা খুব সহজেই দুটো গ্রহের মধ্যে ডিস্টেন্সটা কত হবে খুব সহজেই বের করতে পারবো। ওকে, আমি এর উপর একটা এক্সাম্পল দিয়ে দিই বা একটা অঙ্ক করে দিই যে কীভাবে এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। সেই অঙ্কটা দেখে নাও, আমি একটু এটা মুছে দিচ্ছি, তারপরে আমি এর উপর একটা অঙ্ক করে দিচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে বা থিওরি আছে। এইটা তোমাদের অবশ্যই প্র্যাকটিস রাখতে হবে। হঠাৎ করে দিয়ে দেবে একটা গ্রহের মধ্যে আর একটা মধ্যে দূরত্ব বের করো কত আছে, অ্যাঙ্গেলটা বলে দিল, এই অবশ্যই থিটার মান আর বি এর মান বলে দেবে। ওকে, তাহলে এক্সাম্পল একটা নিয়ে নিই, এক্সাম্পল। ওকে, অঙ্কটা কী বলেছে দেখে নাও। The moon is observed from two diametrically opposite points A and B on Earth. The angle theta subtended at the moon by the two direction of observation is 1 degree 54 minute. Given the diameter of the Earth to be about 1.7276 into 10 to the 7 meter, compute the distance of the moon from the Earth. কোশ্চেনটা দেখে নাও, আগে বলে দিই কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটা কী বলতে চেয়েছে সেটাকে তোমাদের ক্লিয়ার করে দিই, তারপরে সমাধানটা করেছি। কোশ্চেনটা কী বলে দেখে নাও, এই হচ্ছে আমার ধরলাম পৃথিবী আছে, এখানে আমার চাঁদ আছে ধরলাম। তাহলে পৃথিবীর দুটো জায়গায়, ওকে, এ বি, দুটো জায়গা থেকে চাঁদের যে দূরত্ব সে মেজারমেন্ট করতে গিয়ে দেখলে এখান থেকে দেখলো যে এদের মধ্যে সেন্টার যে অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে কি 1 ডিগ্রি কত মিনিট বলছে, 1 ডিগ্রি 54 মিনিট, 54 মিনিট। ওকে, 54 মিনিট, 1 ডিগ্রি 54 মিনিট। তারপরে বলেছে কি, ওকে, given the diameter of the earth to be about 1.76 into 10 to the 7 মিটার। মানে এর যে ডায়ামিটার, যে দুটো অপোজিট জায়গা থেকে যখন এটা দেখলো, এই ডায়ামিটারটা হচ্ছে বি ইকুয়াল টু কত হচ্ছে বলছে 1.276 into 10 to the power 6 মিটার। ওকে, 1.276 into 10 to the 6 মিটার। ওকে, তাহলে কি বলেছে যে পৃথিবী, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন, পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্বটা কত সেটা নির্ণয় করতে বলেছে। এইটা হচ্ছে কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার ক্যাপিটাল ডিটা বের করতে বলেছে। তাহলে আমার থিটাটা বলে দিয়েছে, থিটাটা কত হচ্ছে 1 ডিগ্রি 54 মিনিটস। তাহলে 1 ডিগ্রি যদি আমি মিনিটে কনভার্ট করি কত মিনিট হবে দেখে নাও, 1 ডিগ্রি 60 মিনিট, তা 60 প্লাস 54 কত হচ্ছে দেখে নাও 60, 60 প্লাস 54 তাহলে হচ্ছে দেখো 60 আর 114, 114 মিনিট। ওকে, 114 মিনিট। তাহলে এই মিনিটটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা বলতে পারি 114 ইন্টু 60। ওকে, তাহলে টোটালটা কী হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল সেকেন্ডে হয়ে গেল। সেকেন্ডকে রেডিয়ান, আমার কনসেপ্ট কী থাকবে, রেডিয়ানে কনভার্ট করা। যখনই আমরা এই ফর্মুলা, সেটা ডিগ্রিতে রাখলে হবে না, আমরা যখন এই ফর্মুলাটা ব্যবহার করব, ক্যাপিটাল ডি বের করব, বি বাই থিটা, থিটাকে সর্বদা কিসে রাখতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে রেডিয়ানে কনভার্ট করতে হবে কি, এটা এখানে হতে পারে কি হয় যে 54 আমার মিনিট আছে, মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করব, ডিগ্রিতে কনভার্ট করার পর সেটাকে আমরা পাই আর 180 দিয়ে রেডিয়ানে কনভার্ট করতে পারি। কিন্তু এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে সমস্যা হয়ে যাবে, সেই জন্য একটা কাজ করলাম, আমি এটাকে সেকেন্ডে কনভার্ট করলাম। সেকেন্ড থেকে রেডিয়ানে ফর্মুলা আছে 1 সেকেন্ড ইকুয়াল টু 4.85 ইন্টু 10 টু দি পাওয়ার -6 রেডিয়ান। ওকে, এটা একটু মনে রাখবে যে 1 সেকেন্ড ইকুয়াল টু 4.85 ইন্টু 10 টু দি -6 রেডিয়ান। তাহলে আমি সেজন্য কী বললাম কি, থিটাটাকে যে ডিগ্রি আর মিনিট মানে দুটোকে কম্পেয়ার করে দিয়ে দিয়েছে, সেটাকে আমি করলাম কি সেকেন্ডে কনভার্ট করলাম। যখনই সেকেন্ডে কনভার্ট করলাম, এর সঙ্গে যদি আমি এটা গুণ করতে তাহলে রেডিয়ান হয়ে যাবে। তাহলে 1 সেকেন্ড সমান যদি আমার 4.85 ইন্টু 10 টু দি -6 রেডিয়ান হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে 114 ইন্টু 60, 114 ইন্টু 60, টোটাল যদি গুণ করি এত সেকেন্ড সমান গুণ করলে এসে কত গুণ করতে, 4.85 ইন্টু ওকে ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা রেডিয়ান চলে আসলো, টোটালটা রেডিয়ান। তাহলে এটাকে গুণ করলে পাবে দেখবে 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার -2 রেডিয়ান। ব্যাস, এইটাই কাজ ছিল। রেডিয়ানে যদি ডাইরেক্ট বলে দেয় দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনে রেডিয়ান বলে দেবে। যখন রেডিয়ান বলবে না, আর একটা দুটো সুবিধা ব্যাপার থাকে, ডাইরেক্ট রেডিয়ান বলে দিলে আমরা ডাইরেক্ট ফর্মুলা এখানে বসিয়ে দেবো। আর ডিগ্রি যদি বলে দেয় ডাইরেক্ট, তাহলে এক্স ডিগ্রি, তাহলে আমার ফর্মুলা জানি কি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে পারি। তাহলে এইটা বা রেডিয়ান দেওয়া থাকলে, ওকে, রেডিয়ান দেওয়া থাকলে।
কিন্তু যদি ডিগ্রি আর মিনিট একসঙ্গে দিয়ে দেয়, কম্বিনেশন দিয়ে দেয়, সেখানে তুমি সেকেন্ডে কনভার্ট করবে। আর এই মানটা মনে রাখবে 1 সেকেন্ড ইকুয়াল টু 4.85 ইন্টু 10⁻�6 রেডিয়ান। তাহলে এইটাকে ইউজ করে আমরা থিটাকে রেডিয়ানে কনভার্ট করলাম। আর এখানে আমরা বলে দিয়েছে বিটাও বলে দিয়েছে কত 1.2 সেকেন্ড 10⁻⁶। তাহলে এবারে মানটা বসাবো। তাহলে অতএব ক্যাপিটাল ডি ইকুয়াল টু বি বাই থিটা। তাহলে বি এর মান কত 1.276 ইন্টু 10⁻⁶ ডিভাইড বাই এটা কত আসছে দেখো 3.32 ইন্টু 10⁻⁻²। তাহলে বা ডি ইকুয়াল টু দেখো কত আসবে, এখানে যদি ক্যালকুলেট করো এখানে ডি ইকুয়াল টু আসবে 3.84 ইন্টু 10⁻8। ওকে, তাহলে ডি ইকুয়াল টু আসবে দেখো 3.84 ইন্টু 10⁻8 মিটার। তা দেখে নাও যে প্যারালাক্স মেথড দেওয়া যে দীর্ঘ বিভিন্ন তারা বিভিন্ন নক্ষত্রের সঙ্গে বিভিন্ন গ্রহের সঙ্গে যে বড় আকারের যে দৈর্ঘ্য সেগুলো যে মেজারমেন্ট করবো তার বেস ফর্মুলা হচ্ছে কি যে আমার থিটা ইকুয়াল টু হবে কি বি বাই এ বি বাই ডি। ওকে, বিটা হচ্ছে কি যেখান থেকে অবজার্ভ করছি, যেখান থেকে আমি মেজারমেন্ট করছি তার ব্যাস, ওকে, তার ডায়ামিটার, তারপর হচ্ছে কি ক্যাপিটাল ডি হচ্ছে দুটো গ্রহের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব সে দুটো, আর এই থিটা হচ্ছে কি দুটো পয়েন্ট যে অবজার্ভ করে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়েছিল এটা হচ্ছে থিটা। ওকে, তাহলে এই কনসেপ্টটাকে আমরা যে কোনো বড় দূরত্বগুলো নির্ণয় করতে পারবো। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যদি বলা যায় যে আমি যে গ্রহটাকে অবজার্ভ করছি তার ডায়ামিটার কত হবে, তার যদি ডায়ামিটার আমাকে বের করতে দেয় তো আমরা একই মেথড ইউজ করব। ডায়ামিটার যদি বের করতে দেয় তাহলে আমরা একইভাবে করতে পারবো। কীভাবে দেখে নাও ব্যাপারটা, দেখে নাও খুবই সহজ আছে। দেখে নাও পুরো যেই কনসেপ্টগুলো আলোচনা করছি সেই কনসেপ্টগুলো ভালো করে লেখার চেষ্টা করো। এইগুলো কিন্তু এই যে পড়াচ্ছে এক্সট্রাগুলো এইগুলো কিন্তু 11-12 নেই। ওকে, এইগুলো অনলি ফর জেই এবং নিটের জন্য। সেই জন্য এই কনসেপ্টগুলো কিভাবে আসছে তো সেই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না সেটা তোমরা কমেন্টে বলবে আমাকে যে স্যার এই ব্যাপারটা বুঝতে পারলাম না। তাহলে নেক্সট যখন ভিডিও করবো সেখানেও এটা আরেকবার ডিটেলসে আলোচনা করে দেবো বা এর উপর আরও কিছু কোশ্চেন করে দেবো, তাহলে কোনো সমস্যা থাকবে না। এবার ধরো নাও আমি তো ধরলাম পৃথিবীতে আছি, পৃথিবী থেকে অন্য গ্রহের ডিস্টেন্সটা বের করলাম। কীভাবে দুটো পয়েন্ট নিলাম, এখান থেকে যেটা প্যারালক্স, এই মেথডটাকে বলা কি প্যারালক্স, এইটা মনে রাখবি এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে এটা হচ্ছে আমার ছিল বি। তো এখান থেকে আমরা থিটা করে এটা ডি বের করেছিলাম, কিন্তু যদি বের করতে দেয় যে এর ডায়ামিটারটা কত হবে সেটাকে আমি ডি ধরলাম। ওকে, ডি যে এই যে আমার প্ল্যানেটটা আছে বা যে উপগ্রহটা আছে বা গ্রহ আছে তার যে ডায়ামিটারটা কত হবে, ডায়ামিটার জানা থাকলে আমরা ভরও বের করতে পারবো, আয়তনও বের করতে পারবো। তাহলে কীভাবে বের করবো, এখান থেকে ঠিক একই প্রসেস, যেই প্রসেসটা আমি পৃথিবী থেকে মেজারমেন্ট করলাম সেই প্রসেসটা ইউজ করি আমি ডায়ামিটার বের করবো। কীভাবে, এখান থেকে এই বিন্দু অবজার্ভ করবো। ওকে, তাহলে এখান থেকে দূরত্ব তো সেম থাকবে, ক্যাপিটাল ডি থাকবে, দূরত্ব তো বদলাবে না, একই থাকবে ডি। তাহলে এখানে অ্যাঙ্গেল যেটা হবে সেটাকে আমি আলফা ধরলাম। তাহলে একইভাবে বলতে পারি যে স্মল ডি ইকুয়াল টু আলফা ডি। তাহলে আলফা ইকুয়াল টু স্মল ডি বাই, ওকে, আলফা ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তাহলে এখান থেকে স্মল ডি ইকুয়াল টু বা এখান থেকে স্মল ডিটা পেয়ে যাচ্ছি দেখে নাও এখান থেকে, বা আলফা এখান থেকে এই ফর্মুলা থেকে। তাহলে এখান থেকে দেখে নাও যদি আমার ক্যাপিটাল ডি জানা থাকে, ক্যাপিটাল ডি আগেরটা থেকে বের করলাম, এখান থেকে আমরা ক্যাপিটাল ডিটা বের করলাম, তাহলে ক্যাপিটাল ডি জেনে গেলাম। সেখান থেকে যদি বলে দেয় যেই মুন যে আছে তার ডায়ামিটারটা কী হবে, সেখান থেকে যদি আমার আলফাটা যদি বলে দেওয়া থাকে যে পৃথিবীর চাঁদ থেকে বা অন্য গ্রহ থেকে পৃথিবীর যে অ্যাঙ্গেলটা হয়েছিল যে দুটো ডায়ামিটার ফলে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন সেই অ্যাঙ্গেলটা যদি গিভেন থাকে বলে দেওয়া থাকে তার খুব সহজেই যেই গ্রহের ডায়ামিটারটা বের করতে হবে সেটা খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে এটা যে উল্টো প্রসেসে আমরা এর ডায়ামিটারটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখলাম বৃহৎ আকারের যে দূরত্ব সেটা আমরা কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা তোমার শিখে নিলাম, নর্মাল ডিস্টেন্সে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে নিলাম। আর একটা বাকি সেটা হচ্ছে ক্ষুদ্র অ্যাটমের ভিতরে যদি খুব ভিতরে যদি আমরা সেই ক্ষুদ্র দূরত্ব হয়, যেমন হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে, কোনো ইলেকট্রন কোনো যে অরবিটে ঘুরছে সেই অরবিটের ব্যাসার্ধ কত হবে, বা কোনো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এই যে ক্ষুদ্র দূরত্ব সেটা আমাদের জানতে হবে। তার তিনটে স্টেজ দেখে নাও, লেন্থ মেজারমেন্টের ক্ষেত্রে আমার তিনটে স্টেজ আছে, একটা হচ্ছে মিডিয়াম, একটা লার্জ আর একটা স্মল। ওকে, তাহলে আমরা লার্জটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝলাম, মিডিয়ামটা কীভাবে নর্মালি মিটার স্কেল দিয়ে মেজারমেন্ট করলাম, আর স্মল লেন্থ
তো স্মল লেন্থ আমরা কী করে মেজারমেন্ট করবো সেটা আমরা কি একক নেবো। তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে পদ্ধতিতে বড় বড় ডিস্টেন্স বের করতে পারবো। তাহলে যখন স্মল হয়ে যাবে সেক্ষেত্রে কি ইউনিটগুলো একটু আলাদা হয়ে যাবে। সেটা কি নর্মালি বলতে আর কি অ্যামস্ট্রং, এখানে একটা ইউনিট হচ্ছে কি অ্যামস্ট্রং, সেটা দ্বারা এর উপরে গোল চিহ্ন ডিগ্রির মতো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 1 অ্যামস্ট্রং এগুলো একটু জানতে হবে। ওকে, 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। ওকে, এটা বা 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻8 সেন্টিমিটার। এটা হচ্ছে কি ক্ষুদ্রতম একক। যেমন হচ্ছে কি যে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে কত 0.53 অ্যামস্ট্রং। ওকে, 0.53 অ্যামস্ট্রং, 0.53 অ্যামস্ট্রং। এটা হচ্ছে কি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে 0.53 অ্যামস্ট্রং। তাহলে এই অ্যামস্ট্রং মানে কি 10⁻10, তাহলে কত ক্ষুদ্র হবে। আর একটা একক আছে, মানে আর একটা ইউনিট আমরা করতে হয়, সেটা হচ্ছে কি যে ফার্মিমিটার। 1 ফার্মিমিটার, ফার্মিমিটার, ফার্মিমিটার মানে কি 10⁻⁻15 মিটার। তাহলে এই ফার্মিমিটার কোথায় ব্যবহার করে, যেমন দেখবে যে নিউট্রন বা প্রোটনের ব্যাসার্ধ, যেমন নিউক্লিয়াসে যেমন ব্যাসার্ধ বের করতে হয় ফর্মুলা থাকে দেখবে A ইকুয়াল টু বা ক্যাপিটাল R ইকুয়াল টু R0 A⁻1/3। যেমন নিউক্লিয়ার ফিজিক্স এগুলো থাকে যে এরা আর হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর R0 হচ্ছে নিউক্লিয়নের ব্যাসার্ধ। নিউক্লিয়ন কারা কারা, নিউট্রন বা প্রোটন। নিউট্রন আর প্রোটনের ব্যাসার্ধ মান হচ্ছে কত R0 ইকুয়াল টু 1.2 ফার্মি মিটার। সেখানে R0 ইকুয়াল টু বলতে পারি কি 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। তাহলে এইভাবে আমরা তার একবার করতে পারি। তাহলে দেখ কত রেঞ্জটা কম। তাহলে একটা নিউক্লিয়ন বা একটা প্রোটন বা একটা নিউট্রনের ব্যাসার্ধ দেখ কত হচ্ছে 1.2 ইন্টু 10⁻15 মিটার। তাহলে এই এককগুলোর এটা কম্পারিজনটা দেখে নেবে যে কীভাবে কী পরিবর্তন হচ্ছে। আর একটা আছে কি 1 মাইক্রোমিটার, তার মানে 10⁻⁻6। মাইক্রো মানে ভালো করে মাইক্রো মানে হচ্ছে 10⁻6। 1 মাইক্রো মানে হচ্ছে আমরা ভাববো কি 10⁻6, মাইক্রো হচ্ছে 10⁻6। ওকে, 10⁻6 হবে। আর দেখানো ন্যানো, 1 ন্যানোমিটার, তার ন্যানো মানে 10⁻9, 10⁻9 মিটার। 1 পিকোমিটার, 10⁻12 মিটার। দেখানো পুরো সেজে গেল এগুলো। তাহলে আমি যদি একটা লিস্ট করে দিই কেমন হবে দেখানো, সেই লিস্টটা একদম দেখানো, যেগুলো নেগেটিভ একদম খুব ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে দেখানো একটা লিস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভালো করে খাতায় লিখে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। ওকে, প্রথম বলতে হবে 1 নম্বর বলতে পারি কি 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। দ্বিতীয় নম্বর হচ্ছে কি 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার 10⁻6 মিটার। 3 নম্বর বলতে পারি কি 1 ন্যানোমিটার, 10⁻9 মিটার। 4 নম্বর হচ্ছে কি 1 পিকোমিটার, 10⁻12 মিটার। 5 নম্বর হচ্ছে কি 1 ফার্মিমিটার, 10⁻15 মিটার। সবাই দেখো 3 করে ডিফারেন্স আছে প্রত্যেকটা। আর একটা হচ্ছে কি 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻10 মিটার। তাহলে এইগুলো একটু ভালো করে মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবই তোমাদের জন্য কাজে লাগবে। সেই জন্য মিলিমিটারতে শুরু করে একদম স্মল এম মানে 10⁻³ মিউ হচ্ছে কি 10⁻6, এন হচ্ছে 10⁻9, দেখো ন্যানো 9। ওকে, পিকো 12, F 15, অ্যামস্ট্রং 10⁻10, এগুলো তো আমরা জানি। ওকে, তাহলে এইগুলো ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে দেখে নাও ইউনিট সম্পর্কে যা ছিল সেগুলো সবই আলোচনা করে দিলাম। এবারে আমরা এই ইউনিটসের কয়েকটা এক্সাম্পল নেবো, কিছু প্রিভিয়াস ইয়ারে কেমন কী কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো দেখবো। তো প্রথম যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে নিট 2019-এ পড়েছিল পরীক্ষায়। সেটা কোশ্চেন দেখো, দ্য ইউনিট অফ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি ইজ, ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি তার এককটা কত হবে। এটা নিট 2019-এ এসেছিলো পরীক্ষায়। তো দেখে না কত সহজ কোশ্চেন। তার কোশ্চেনটা আমি এটা তুলে দিই, তার ইউনিটস কোশ্চেন নাম্বার 1 দিচ্ছি আমি এখানে। কোশ্চেন 1, দ্য ইউনিটস অফ থার্মাল কন্ডাক্টিভিটি এটা কত হবে দেখুন। প্রথম অপশনটা দিয়েছিল এখানে কি ওয়াট মিটার -1 কেলভিন -1। তো বি অপশনটা কি আছে জুল মিটার কেলভিন -1। সি অপশন আছে জুল মিটার -1 কেলভিন -1। আর ডি অপশন আছে ওয়াট মিটার কেলভিন -1। তাহলে এটা কত হবে দেখে নাও। তাহলে এটা এসেছিল কত নিট
2019-এ। ওকে, নিট 2019 কোশ্চেনটা লিখে রাখে ভালো করে। ওকে, তাহলে আমরা কীভাবে বের করতে পারি? আমরা জানি কি কিউ হিট ইকুয়াল টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1 টি বাই ডি, ডিস্টেন্সটা। তাহলে এখান থেকে কে বের করতে, কে ইকুয়াল টু কিউ ডি বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। তাহলে ইকুয়াল টু দেখে নাও, আমরা তাপ জানি কি, তাপ হচ্ছে কি হচ্ছে, তাপের একক হচ্ছে জুল। যদি এসআই সিস্টেম বের করি, প্রত্যেকটা এসআই দেওয়া আছে, জুল ইন্টু ডি হচ্ছে কি মিটার ডিস্টেন্স ডিভাইড বাই এ হচ্ছে কি মিটার স্কোয়ার ক্ষেত্রফল, থিটা হচ্ছে কি কেলভিন ইন্টু টি হচ্ছে কি সেকেন্ড। তাহলে মিটার মিটার একটা কাটলে তাহলে এখানে পাচ্ছি কি দেখো জুল পার মিটার কেলভিন সেকেন্ড। এখানে দেখো না, তাহলে কে ইকুয়াল টু পেলাম এটা, তাহলে কে ইকুয়াল টু, তাহলে জুল পার সেকেন্ডকে আমি আলাদা করছি, দেখুন জুল পার সেকেন্ড 1 বাই মিটার কেলভিন। তাহলে এখানে যদি দেখায় তাহলে কে এর এককটা হচ্ছে থার্মাল কন্ডাক্টরের একক হচ্ছে, তাহলে জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট, আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ওকে, সেখান থেকে জুল পার সেকেন্ড ওয়াট, তাহলে ওয়াট নিচে কি মিটার কেলভিন, তাহলে একসঙ্গে বলতে পারি কি ওয়াট মিটার মাইনাস 1 কেলভিন মাইনাস 1। তাহলে এটা কোন কত নম্বর অপশান দেখে নাও, অপশান হচ্ছে কি এ, এটা অপশান এ। ওকে, এটা হচ্ছে অপশান এ। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটির একক হচ্ছে কি ওয়াট মিটার মাইনাস 1 কেলভিন মাইনাস 1। দেখে নাও এই কোশ্চেনটা ছিল নিট 2019-এ। তো নেক্সট যেই প্রবলেমটা আলোচনা করব সেটা নিট 2012-তে পড়েছিল। কোশ্চেনটা কি দেখে নাও, দ্য ড্যাম্পিং ফোর্স অন অ্যান অসিলেটর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি, দ্য ইউনিটস অফ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আর, মানে যে কনস্ট্যান্ট পাবো তার ইউনিট কী হবে। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও কোশ্চেনটা কী বলেছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটা বলেছে কি ড্যাম্পিং ফোর্স, আমি কোশ্চেন নাম্বার 2 বলছি, ড্যাম্পিং ফোর্স ইফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি। ওকে, যে ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে কি যে ভেলোসিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে প্রপোর্শনালে এখানে যে কনস্ট্যান্ট কে আসবে, তাহলে এই এখানে বলতে কি এফ ইকুয়াল টু কে ভি, এই কে এর ইউনিটটা কী হবে সেইটা বের করতে বলেছে। এখানে দেখা যাচ্ছে 4টে অপশান দিয়ে, প্রথম অপশানটা কি আছে কেজি মিটার সেকেন্ড মাইনাস 1, বি অপশান হচ্ছে কেজি মিটার সেকেন্ড মাইনাস 2, তারপরে সি অপশান আছে কেজি সেকেন্ড মাইনাস 1, ডি অপশান কেজি সেকেন্ড। তাহলে এর মধ্যে কোনটা হবে দেখে নাও, তাহলে আমি বলতে পারি কে ইকুয়াল টু এফ বাই ভি। ওকে, এই কোশ্চেনটা নিট 2012-তে এসেছিলো। ওকে, নিট 2012-তে এই কোশ্চেনটা এসছে। তাহলে কে এর ইউনিটটা আমরা কীভাবে বের করতে পারি, কে ইকুয়াল টু বলতে পারি কি ফোর্স বা বলের একক কি আমরা জানি যে নিউটন, কিন্তু নিউটন ইকুয়াল টু কি আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এমটা হচ্ছে কি কেজি, আর ত্বরণের একক কী আছে মিটার ইন্টু সেকেন্ড মাইনাস 2। ওকে, মিটার সেকেন্ড মাইনাস 2 হচ্ছে ত্বরণের একক, তাহলে কেজি মিটার সেকেন্ড মাইনাস 2। ওকে, এটা হচ্ছে কি বলের একক, তাহলে যদি বসিয়ে দিই কেজি মিটার সেকেন্ড মাইনাস 2 ডিভাইড বাই ভেলোসিটির একক মিটার ইন্টু সেকেন্ড মাইনাস 1, মিটার সেকেন্ড মাইনাস 1। তাহলে মিটার মিটার কাটবে, সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড মাইনাস একটা কাটবে, তাহলে কে এর এককটা কী হবে দেখেন ধ্রুবক একক কেজি ইন্টু সেকেন্ড মাইনাস 2 প্লাস 1, মাইনাস 1টা উপরে উঠলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখুন কেজি ইন্টু সেকেন্ড মাইনাস 1, কেজি সেকেন্ড মাইনাস 1। তাহলে কোন অপশানটা হচ্ছে দেখুন কেজি সেকেন্ড মাইনাস 1, অর্থাৎ অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আমার ধ্রুবক হবে, সমানুপাতিক ধ্রুবক যেটা আছে সেই ধ্রুবকের একক হবে কি কেজি সেকেন্ড মাইনাস 1। সর্বদা তোমাকে ফর্মুলাগুলো তৈরি করতে জানতে হবে, প্রত্যেকটার একক মুখস্থ, বেসিক একক দেখে নাও। আমরা জানি দৈর্ঘ্য, বেগ আর ত্বরণ, বল, ভরবেগ, এগুলো সবই একক, এগুলো তোমাকে নর্মালিভাবে মুখস্থ করতে হবে। তার উপরে যখনই কোনো কিছু কেস দিয়ে দেবে সেটার সঙ্গে সঙ্গে যেন করতে হবে সেই এককটা বসিয়ে দেবে। একক বা মাত্রা তুমি যে কোনো একটা মুখস্থ রাখলে তোমার এটা হয়ে যাবে। তা দেখলাম বলকে আমি কেজি মিটার সেকেন্ড মাইনাস 2, বেগ হচ্ছে মিটার সেকেন্ড মাইনাস 1, সেখান থেকে কাটাকুটি পেলাম কেজি সেকেন্ড মাইনাস 1। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো নেক্সট এবং লাস্ট আর একটা কোশ্চেন ডিসকাস করবো ইউনিটের উপরই। সেই কোশ্চেনটা কী বলে দেখানো, দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস এপসিলন ইজ, 4টে অপশান দিয়েছে, এর এককটা কী হবে, এপসিলন একক কী হবে কুলম পার নিউটন ইন্টু মিটার, তারপর নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। অপশান সি কী বলেছে দেখে নাও কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। অপশান ডি বলছে কুলম স্কোয়ার পার নিউটন মিটার তার হোল স্কোয়ার। কোনটা সঠিক উত্তর হবে দেখা যাক, খুবই সহজ হচ্ছে এটা। তাহলে আমরা এপসিলন নট বা পারমিটিভিটি, আর এপসিলন নট মানে ফ্রি স্পেস, বায়ু মাধ্যমে
ফ্রি স্পেস অফ পারমিটিভিটি। তা সেক্ষেত্রে আমরা কীভাবে বের করে দেখে নাও, তাহলে এর এপসিলন নটের সঙ্গে এপসিলন নট, ওকে, এর সঙ্গে কার সম্পর্ক আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু কুলম্বস ল, তোমরা এটা ক্লাস 10-এও পড়েছিলে কুলম্বের সূত্র, চলো তুমি চ্যাপ্টারে, ওকে। তাহলে সেখান থেকে বলতে এফ ইকুয়াল টু 1/4 এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ওকে। আমার কার একক বের করতে হবে? এপসিলন নটের। তাহলে এপসিলন নট ইকুয়াল টু 1/4 ইন্টু Q1 Q2 বাই এফ আর স্কোয়ার। এবার যখনই একক বের করবো, এটা তো ধ্রুবক, এর তো কোনো একক থাকবে না, তাহলে এপসিলন নটের একক কী হবে? তাহলে কিউ এর একক দেবে না, কিউ এর একক কী আছে? কুলম, এসআই পদ্ধতিতে কুলম, ওকে, কুলম, ওকে। বা আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করতে পারি, কুলম। তারপরে কী আছে? Q1 Q2, তাহলে Q1 আর Q2 দুটোরই একক হবে কি? কুলম, কুলম, এটা কুলম হবে। তারপরে আরটা হচ্ছে কি? মিটার হবে, আর একক মিটার। আর এফ এর একক কী বললাম? এর একক বললাম কি? নিউটন। এফ এর একক এখানে নিউটন, যেহেতু এখানে নিউটন অপশানে আছে। তাহলে বসাও কুলম ইন্টু কুলম বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এখানে কী পাচ্ছি দেখে নাও, তাহলে এপসিলন নটের একক হচ্ছে কি? কুলম 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 স্কোয়ার। তাহলে কুলম স্কোয়ার, বা ব্যাকেট না দিয়ে ডাইরেক্ট আমি মাথায় স্কোয়ার দিয়ে দিচ্ছি, কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু, বা নিউটন লিখেছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, দেখুন নিউটন মিটার স্কোয়ার হয়েছে। তাহলে কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার হচ্ছে এপসিলন নটের একক। ইন শর্টে আমরা এভাবে বলতে পারি কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এটা হচ্ছে একক। এটা যদি কথা লিখে এইভাবে অপশান হিসাবে, অপশান যেমন দিয়েছে, তাহলে এটা কোন অপশানটা হবে দেখে নাও, এখানে কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার, অর্থাৎ অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তা দেখে নাও এখানে টোটাল তোমাদের 4টে নিউমেরিক্যাল প্রবলেম করালাম ইউনিটসের উপর, শুধু ইউনিটসের উপরে, ওকে। নেক্সট ভিডিওতে ডাইমেনশনের উপরে অনেক রকম প্রবলেম আছে, আর এগুলো পরীক্ষার পড়ার মতো করে ডাইমেনশন থেকে দেখবে প্রায় কোশ্চেন চলে আসে, সেই জন্য ডাইমেনশনের উপরে আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করাবো। তার উপরে তোমাদের যে নিউমেরিক্যাল প্রবলেম বিভিন্ন ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো গুরুত্বপূর্ণ ডিসকাস করবো, ওকে। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে এরকম ভিডিও যদি তোমরা কন্টিনিউ চাও তাহলে সেটাও কমেন্টে জানাবে। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আর অবশ্যই সবাই তোমরা ভিডিওতে লাইক দেবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।